প্লিজ ক্যাপ্টেন সাহেব, আমাকে আর দূরে ঠেলে রাখবেন না। আমি কষ্ট পাচ্ছি। মায়েরা, কিছুদিন পর তোমার ফাইনাল এক্সাম। এই সময়ে ভুল কিছু হয়ে যাক আমি চাইছি না। এক্সামটা শেষ হোক, আমরা না হয় তখন সময় নিয়েই এগোবো। দোহাই লাগে আপনার, আপনি আমায় আর অবহেলা করবেন না। এটা আমি আর নিতে পারছি না। কেন এমন করছেন? কাছে টানতে কি সমস্যা আপনার? আর অবহেলা করবেন না আমায়, প্লিজ ইহাম। দাঁত পিষে আনে ইহাম। হৃদয়ের দোটানা সব কিছু যেন ব্যর্থ হয় মেয়েটার কণ্ঠ আর চেহারার বদলে। বজ্রবেগে জাপটে নেয় মায়রাকে, খেপাটে বাঘের মতো মুখ ডুবায় মায়রার গলার নরম ভাঁজে। নিঃশ্বাসের পাল্লা রাতের সাথে সাথে ঘন হয়, গাঢ়ভাবে ছুঁয়ে যায় নিশীথের রং। কোথাও যেন কোনো তৃপ্তির ডাক পরিবেশকে আলোড়িত করে, ছিন্নতার বন্ধন থেকে মুক্ত করে এক পবিত্র বন্ধনের জোর। ক্যাম্পে খুব ভোরে ওঠার অভ্যাস ইহামের। যেহেতু সে স্পেশাল ফোর্স ইউনিটের দায়িত্বে, সেক্ষেত্রে অন্যান্য অফিসার্সদের তুলনায় তাদের বেশ শৃঙ্খলা আর কঠিন নিয়মে থাকতে হয়। ভোর ৫টায় উঠে প্রাতকালের ব্যক্তিগত কাজ শেষ করে শেভ টেপ করে ওয়ার্কআউটের জন্য প্রস্তুতি নিতে হয়। প্রতিদিন ৫ থেকে ১০ কিলোমিটার দৌড়, ক্যালিস্থেনিক্স অর্থাৎ পুশ আপ, সিট আপ, পুল আপ, ভারোত্তোলন ইত্যাদির পর ঘণ্টাখানিক সময় লাগিয়ে নিজেদের মাঝে অস্ত্র চালানোর অনুশীলন করে, যেমন স্নাইপিং, ক্লোজ কমব্যাট শুটিং, সিকিউবি ট্রেনিং ইত্যাদি। তারপরই ব্রেকফাস্টের সময় আসে। খুব কড়াকড়ি নিয়মে আবদ্ধ থেকেও আজ ঘুম থেকে উঠতে ৮টা বাজিয়ে ফেলেছে। ফ্রেশ হয়ে এসে বিছানায় তাকিয়ে দেখতে পায় মায়েরা এখনো ঘুমে বিভোর। ভিজে চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে একদম বিছানার কাছে যায়। তার কি ভাগ্য! অন্যান্য দম্পতিদের মাঝে বিয়ের পর বউ ভিজে চুল এনে তার পানি দিয়ে স্বামীর ঘুম ভাঙায়, আর এদিকে তার কপালে এমন একটা মাথা মোটা দিয়েছেন আল্লাহ যে এখনো গাধার মতো ঘুমিয়ে যাচ্ছে। নিঃশ্বাস ঝেড়ে খানিকটা ঝুঁকে গেল ইহাম। মায়রার গালে মৃদু চাপ দিতেই ঠোঁট জোড়া আলগা হয়ে গোল হলো। ওই শুকনো লালাভ ঠোঁট মুহূর্তেই গাঢ়ভাবে আবিষ্ট করে নিল তাকে। নিজের অদম্য স্পৃহাকে দমিয়ে না রেখে বরং সাই জানিয়ে টুক করেই সেই গোল গোল ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিল। ঠান্ডা হাতের স্পর্শে পাতলা হয়ে আসা ঘুমটা এবার শীতল ঠোঁটের নিংড়ানো অনুভূতিতে কেটে গেল পুরোটা। চোখ খুলে বুঝল এই মাত্র লোকটা তার ঠোঁটে চুমু দিয়ে আবারও কেমন যেন নির্লজ্জের মতো তাকিয়ে আছে। ধড়পড় করে মায়রা উঠতে চাইতে গিয়েও পারল না। ইহাম একইভাবে তার দুই পাশে হাত ঠেকিয়ে ঝুঁকে আছে তার উপর। লোকটা কেমন যেন ঘোর লাগা ফিসফিস কণ্ঠে বলল, কত সৌভাগ্য নিয়ে এসেছো দেখেছো? কোথায় তোমার আমার জাগার কথা থাকার কথা ছিল, উল্টো গাধার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছ। কিভাবে উঠবো, সরুন আমার থেকে। আমি কি তোমাকে জাপটে ধরে রেখেছি যে তুমি উঠতে পারছো না? এমনিতেই কাল রাতের ঘটনায় মায়রার ভীষণ লজ্জা করছে মানুষটার সামনাসামনি হতে। তার উপরে সে এমন করে চিপকে আছে দেখো। মায়রা মুখ ঘুরিয়ে নিল। তা দেখে ইহাম এক হাত দিয়ে আবারও আলতো করে চেপে ধরল মায়রার গাল। নিজের দিকে ফিরিয়ে মৃদু আওয়াজে বলে, রাতে না খুব সোহাগী হয়ে গিয়েছিলে, তবে এখন মুখ ফুরিয়ে নেওয়ার কেন? সারাক্ষণ জ্বালানোর পায়তারা করো নাকি? কপাল জড়িয়ে এলো মায়রার। সেই ইহামকে সরিয়ে নিজে উঠে বসল। ব্যথায় শরীর জর্জরিত, বিছানা থেকে গাটা নামতেই চাইছে না। মুখে আবারও ঘুমের রেশ ফুটে উঠল। তাকে ঝিমোতে দেখে ইহাম ভিজে টাওয়ালটা ছুঁড়ে দিল। কম বয়সী মেয়েদের বিয়ে করার পরই এই সমস্যাটা। সবকিছু বলে বলে হাতে কলমে ধরিয়ে দিয়ে শিখিয়ে দিতে হয়। কেন বাপ তোমরা কি একান্ত প্রয়োজনীয় জিনিসগুলো বুঝে নিতে পারো না? সব কিছু গিলিয়ে দিতে হবে কেন? সবসময় খালি ছোট কম বয়সী করবেন না তো, বিরক্ত লাগে। আয়নার সামনে গিয়ে ভেজা চুল ঠিক করতে করতেই প্রশ্ন করলো ইহাম, তুমি বলতে চাইছো বেশ বড় হয়ে গিয়েছো তুমি? অবশ্য হবেই বা না কেন, কাল রাতের সম্পূর্ণ দায়টা তো তোমারই ছিল, তাই না? রাগে লজ্জায় জ্বলে উঠল মায়েরা। এই লোকটা কি ঠিকঠাকভাবে কথাও বলতে পারে না? এতটা সোজা সহজভাবে কেন সবসময় বলতে হবে কথা সরাসরি? এই মানুষটা কি একটুও তার রিয়াকশনের কথাটা চিন্তা করে কথা বলতে পারে না? যখন যা বলবে একদম সোজাসুজি,
ফুঁসে উঠে মায়েরা বলল, আপনি একটা অসভ্য লোক, একটা জাতা খচ্চর মানুষ। আবারও এগিয়ে এলো ইহাম, আর তার আশা কপাল কুঁচকে দিয়েছে মায়রার। ইহাম শান্ত ধীর কণ্ঠে বলল, অসভ্য বলছো কোন অ্যাঙ্গেল থেকে মায়রা? ভুলে যেও না, কাল রাতে কিন্তু আমাকে তুমি নিজেই নিজের দিকে উস্কে দিয়েছ। এখন আবার অসভ্য বললে তা আমি মেনে নিব না কিন্তু। রাগে মায়রা দাঁত কটমট করে নিল। কি বলবে তা খোঁজার চেষ্টাও করল না। রাতের বিষয় নিয়ে এমনিতেই ইতস্ত বোধ করছে সে, তার উপরে এই লোকের এমন সোজাসুজি কথার ধরন তাকে যেন পিষে দিচ্ছে। মায়রার চোখ মুখ বিরক্তিতে ভাব দেখে ঠোঁট টিপে হাসল। এখন যেমন গোসলের সময় পার হচ্ছে। তীক্ষ্ণ করে চাইল ইহাম, আরেক পায়ে এগিয়ে দিল। সেটাও কি আমাকে বলতে হবে? এটা বুঝি জানো না পিচ্চি মেয়ে? জানি, বলেই চেঁচিয়ে উঠল মায়রা, টাওয়ালটা বিছানায় ছুঁড়ে সারাক্ষণ শুধু বেফাস বেফাস তেড়াপাকা কথা। ঢাড়সের হাড্ডি, কি বিড়বিড় করছো তুমি? আপনার মাথা জায়গা দিন, সরুন এখান থেকে। মায়রা নড়তে গিয়ে অস্পষ্ট স্বরে ব্যথাতুর শব্দ করতেই ইহাম ঠোঁট টিপে হেসে উঠল। পরেক্ষণেই মুখ বাড়িয়ে দিয়ে ফিসফিস আওয়াজ তুলল, চিন্তা করো না মেয়ে, এটা স্বাভাবিক। ছোট কি না, আমার কিন্তু এতে দোষ নেই। তুমিই বলেছ আমার দূরত্ব তোমায় কষ্ট দেয়। রাগে প্রতিহিংসায় আগুন চোখে তাকালেও লজ্জায় মায়রার গাল লাল হয়ে গেছে। নীরবেই বুঝি লম্বা লম্বা শ্বাস টেনে নিজের রাগ প্রকাশ করছে। তার মুখশ্রী দেখে ইহাম ঠোঁট কামড়ে হাসল। আওয়াজ আরো ক্ষীণ করে বলল, তা মাথামোটা মেয়ে, আমাকে যে সেই দিন কাপুরুষ বলেছিলে, এখনো সেই ধারণা মনের কোথাও কি উকি দেয়? এবার আর সহ্য করতে পারে না মায়রা। প্রচণ্ড ক্ষোভে হিস হিসি করতে করতে ইহামের বুক বরাবর ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। তীক্ষ্ণ গরম চোখের ভাষায় ইহামকে শাসিয়ে বলল, আপনি একটা অসভ্য খাটাস লোক। আপনার মুখ দিয়ে সবসময় তিক্ত বেফাস কথা বের হয়, যা একদম শরীর জ্বালিয়ে দেয়। আপনার মুখে দয়া করে স্কচটেপ লাগিয়ে রাখবেন। মায়রা মুখ ভঙ্গি অসন্তোষ রেখে বিছানা ছাড়ল। শরীরের ব্যথার কথা ভুলে গিয়েছে লোকটার কথায়, তবুও গতর সূক্ষ্মভাবে অনুভব করে তা। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি বাইরে থেকে পেইন কিলার নিয়ে আসছি। তবু প্লিজ ঘরের বাইরে গিয়ে নাকামি করে সবার সামনে আর ইজ্জতের দফারফা করো না। চিন্তা করতে হবে না, ইটস নর্মাল। রাগান্বিত হয়ে মায়রা এক পলক তাকিয়েছে শুধু। হনহন করে ছুটতে গিয়েও পীড়ার পিছু টানে ধীর পায়ে কদম বাড়ালো। তখন পেছন থেকে ইহাম অমলিন কণ্ঠে বলল, এক রাতের ডোজেই কি জ্বর বাঁধিয়ে শরীর কাহিল করে ফেলেছ মায়রা? দূর, অসহ্যকর। বলেই চেঁচিয়ে মায়রা হাতে থাকা ভিজে টাওয়ালটা ছুঁড়ে দিল ইহামের দিকে। অতঃপর সকল বিষ ব্যথা পায়ে মারিয়ে এক প্রকার ছুটে সোজা ওয়াশরুমে গেল। ইহাম তখনও ঠাই দাঁড়িয়ে ঠোঁট চেপে চেপে হাসতে লাগলো। সকালের নাস্তা সেরে ইহাম নিজ হাতে মায়রাকে পেইন কিলার খাইয়ে দিয়েছে। মায়রাও কোনো প্রকার তর্ক কিংবা অবাধ্যতা না দেখিয়ে খেয়ে নিয়েছে। ঔষধ খাইয়ে দিয়ে ইহাম কেবলই হিস হিস কণ্ঠে বলছিল, ডোন্ট ওয়ারি ফাহাদ ইহাম চৌধুরীর যন্ত্রণা বর্তমানে খুব বেশি সহ্য করতে হবে না তোমার, এটাই স্বস্তির। যেহেতু আমি থাকছি না, সেক্ষেত্রে ব্যথাগুলিও দীর্ঘস্থায়ী হবে না। এটাই তোমার জন্য ঢের নয় কি আমার পিচ্চি মিসেস চৌধুরী? মায়েরা তখন আর উত্তর দেয়নি, লজ্জায় রঙিন হয়ে উঠে ছুটে গিয়েছে। সেই কথা মনে হতেই ইহাম এক গাল হাসল। সোফায় এক পা তুলে আয়েশ করে বসে আছে সে। ফোনটা হাতে তুলে দরকারি কিছু একটা করছিল। এমন সময় তুহিন স্বস্তিহীন ভাবে এসে তার কাছে দাঁড়ায়। কেমন ইতস্ত বোধ করেই লঘু আওয়াজ তোলে, ইহাম ভাই। তুহিন থামে। ভেতরে একটা জড়তা কাজ করছে তার। আসলে আমি আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম, যদি একটু সময় দিতেন। মাথা নোয়ায় তুহিন। ইহাম স্থির বসে থেকে সূক্ষ্ম নজরে দেখে নেয় তুহিনকে। সে বেশ ভালো করেই বুঝতে পেরেছে তুহিন কোন বিষয় নিয়ে তার সাথে কথা বলতে চায়। সে নিজেও অবশ্য তার সাথে একটু কথা বলতে চেয়েছিল একান্ত। সব মিলিয়ে ঢাকায় আসার কারণ তার। সৌজন্য বোধে ইহাম খানিকটা হাসল।
ফোনটা প্যান্টের পকেটে রাখতে রাখতেই উঠে দাঁড়ালো। স্বাভাবিক কণ্ঠে বলল, চলো বাগানের দিকটাই যাই। তুহিন হাসার চেষ্টা করলো, তবে খুব বেশি চওড়া হলো না সেটা। ভেতরে তার অশান্তি, চিন্তা শুধু শিপুয়া চৌধুরী। মেয়েটার এড়িয়ে যাওয়া যেন তাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। বাড়ির সামনে ছোট্ট একটা বাগান আছে, মাঝখান দিয়ে সরু কংক্রিটের রাস্তা। দুই পাশে বাগান, ডান পাশে ফাতেমা বেগমের সবজির বাগান করেছেন, আর বাঁ পাশে মায়েরা বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছে। সেই পাশেই একটা বসার ব্যবস্থাও করা আছে। দুজন নিঃশব্দে গিয়ে বসলো সেখানে। অনেকক্ষণ নীরবতা চলল দুজনের মাঝে। আগ বাড়িয়ে কেউ কিছুই বলল না। ইতস্ত বোধ করে প্রয়োজনের তাগিদে তুহিনী আগ বাড়িয়ে কথা বলতে শুরু করলো। জড়তা নিয়ে থেমে থেমে বলল, আসলে ইহাম ভাই, আমি এক শান্ত ভঙ্গিতে ইহাম হাতের ইশারায় তুহিনকে থামিয়ে দিল। মুখে একটু হাসি তুলে কোমল চাহনিতে তাকালো। তুহিনও কথায় দাড়ি টানতে না পারলেও সম্মানার্থে চুপ করলো। ইহাম এক টুকরো হাসি হেসে হাতটা বাড়িয়ে কাঁধ স্পর্শ করলো তার। মৃদু আছে দুটি চাপ্পড় দিয়ে বলল, তুহিন, আমি জানি তুমি খুব ভালো একটা ছেলে। তোমায় কিছু কথা বলতে চাই, আশা করি মনোযোগ দিয়ে শুনবে। তুহিন জানে না ইহাম কি বলবে, তবুও কিছু আঁচ করতে পেরে মাথা নুইয়ে আনলো। দেখো তুহিন, তুমি বুঝবান, তোমার যথেষ্ট বয়স হয়েছে ভালো মন্দ বোঝার। ঠিক বেঠিক সবকিছুর ধারণা তোমার কাছে আছে। শিপুর মতো তোমার এটা আবেগের বয়স নয়। তুমি হয়তো সব বুঝে শুনে শিপুকে পছন্দ করেছ। সম্পর্কের ক্ষেত্রে বয়স অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিপুর বয়সটা আবেগের, ও এখনো ছোট, সবে 16 ওর। তুমি যেই বিষয়টা সবার সামনে উপস্থাপন করেছ, সেটা কি যৌক্তিক কিংবা উচিত তুমিই বলো। কিন্তু ভাইয়া, আমিও তো কিছু বছরের জন্য বিদেশে চলে যাব, ততদিন শিপু ওর মতো থাক। আমি শুধু চাইছিলাম কাবিনটা করে রাখতে। একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো তুহিন। তুমি যেটা বলছো তুমি নিজেও জানো সেটা সম্ভব নয়। হয়তো মনের চাওয়াটা গাঢ়ভাবে জোর দিয়ে প্রকাশ করতে চাইছো, তবে আমি বলবো সেটা একদমই ভালো হবে না তোমাদের। দেখো, তুমি এখন বিদেশে যাবে, ওখানে বিলাসী জীবন আস্তে আস্তে তোমায় আকৃষ্ট করবে। হতে পারে তুমি ওখানে থাকতে থাকতে তোমার আর শিপুকে পছন্দ হলো না। একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো তুহিন। তুমি যেটা বলছো তুমি নিজেও জানো সেটা সম্ভব নয়। হয়তো মনের চাওয়াটা গাঢ়ভাবে জোর দিয়ে প্রকাশ করতে চাইছো, তবে আমি বলবো সেটা একদমই ভালো হবে না তোমাদের। দেখো, তুমি এখন বিদেশে যাবে, ওখানে বিলাসী জীবনে আস্তে আস্তে তোমায় আকৃষ্ট করবে। হতেই পারে তুমি ওখানে থাকতে থাকতে তোমার আর শিপুকে পছন্দ হলো না। তুমি হয়তো ওর থেকেও বেটার কাউকে পছন্দ করলে, ওকে আর ভালো লাগলো না। তখন এই কাগজ কলমের সম্পর্কটা তোমায় প্যাড়া দিবে, ঝামেলা বাঁধবে, তুমি নিজেও অশান্তিতে থাকবে। তহিন নরম গলায় জবাব দিল, আমি শিবুকে পছন্দ করি ভাইয়া, আর আমার ভালোবাসাটা ওই রকম না যা আপনি ভাবছেন। ওকে পাওয়ার পর ছেড়ে দেবার কথা উঠবেই বা কেন? ইহাম চেয়ারে শান্ত আয়েশ ভাবে বসলো, কোমল কণ্ঠে অদ্ভুত করে বলল, ভালোবাসা বলতে কিছু হয় না তুহিন। এটা শুধু ভালো লাগা, মায়ার মারপ্যাচ। সময়ের সাথে সাথে তা কেটেও যেতে পারে। পুরুষ মানুষের মন অনেক সময়ই পরিবর্তন হয়, এটা মিথ্যা নয়। শিফু ছোট, ওর স্কুল থেকে কলেজ ভার্সিটি পের হতে হবে। তখন অনেক মানুষের সাথেই তার পরিচয় হবে। তখন তার মনেই হতে পারে তোমার থেকেও ভালো কাউকে সে ডিজার্ভ করে। তখন কি করবে সেটার? সংসার কি তখন শান্তিপূর্ণ হবে, কিংবা তোমরা দুজন ভালো থাকবে? তুমি হয়তো আবেগে চিন্তা করছো, কিন্তু আমি বাস্তবিক অর্থে বলছি। একটু চিন্তা করো বিষয়টা আমার মতো করে। একটু থামলো সে, সূক্ষ্ম নজরে তাকালো নীরব তুহিনের দিকে। দেখো, আমি বলতে চাইছি কাবিনের কোনো দরকার নেই এই মুহূর্তে। তুমি মালয়েশিয়ায় যাও, শিবুও নিজের মতো করে বড় হোক, ভালো মন্দ বুঝতে শিখুক। ফিরে এসে তোমরা যদি এক এটাই চাও, তবে আমি কিংবা বাবা কেউই অমত করব না। নিঃসন্দেহে তোমার হাতে শিপুকে তুলে দেব, কিন্তু এই মুহূর্তে না। আমি শুধু চাইছি এখন কাগজে কলমে বাধা না হয়ে স্বাধীনভাবেই নিজেদের সময়টা কাটাও। দুজনেই এগিয়ে যাও। এরপর দুজন দুজনকে চাইলে আমরা কেউ মাঝপথে বাধা হয়ে আসবো না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলেছি? তুহিন মাথা নিচু করে আছে,
ঠোঁট একটুখানি তুচ্ছ হাসি ফুটে উঠল অনাবিলভাবে। সে ধীর গতিতে মাথা উপরে তুলল, ঠোঁটে ওইটুকু হাসি রেখেই জবাব দিল, বড় ভাই হিসেবে আপনাকে সম্মান করে কথাটা রাখবো আমি। কষ্ট হলেও রাখবো, চিন্তা করবেন না। হয়তো আপনি আমাদের ভালোর জন্যই বলেছেন এমনটা। তার আগে আপনি একজন ভাই হিসাবে নিজের দিকটা বেশি দেখলেন। যাই হোক, শুধু বলবো, শিপুকে আমার সাথে একবারের যোগাযোগ ছিন্ন করতে বলবেন না। হঠাৎই যদি একটু কথা বলি, সেটা বারণ করবেন না প্লিজ। ওকে বলে দিবেন যেন আমার সাথে মাঝে মাঝে হলেও কথা বলে, অন্তত স্বস্তি পাবো একটু। ইহামকে রেখেই তুহিন উঠে গেল। বুকের চাপা যন্ত্রণাটা চেপে রেখেই হন হন করে গেটের দিকে এগিয়ে গেল। আপাতত বাসায় থাকতেই একটুও ভালো লাগবে না তার। একটু মুক্ত হাওয়ায় যাওয়া প্রয়োজন। তবে তাকে বেশ ভাবাচ্ছে ইহামের কিছু কথা। একজন বড় ভাই হিসাবে ইহাম যেমন নিজের দিকটা বেশি দেখলো, মায়রার বড় ভাই হিসাবেও কি তার এই দিকটা একটু বিবেচনা করার দরকার নয় কি? সে কিভাবে বলতে পারলো ভালোবাসা বলে দুনিয়ায় কিছুই হয় না? ইহাম ভাই কি মায়রাকে তবে ভালোবাসে না? পুরুষ মানুষের পরিবর্তনও হতে পারে, কথাটা দিয়ে কি বোঝাতে চাইলো সে? কখনো কোনো পরিস্থিতিতে এসে সেও কি পরিবর্তন হয়ে যাবে নাকি? কি দিক বিবেচনা করে এই কথাটা বলল সে? আচ্ছা, ভালো পাত্র হাতছাড়া হয়ে যাবে ভেবে তার আব্বা কি কোনো ভুল করে ফেলেছেন? আকস্মিক ফোনের টোনটায় তার ধ্যান ভাঙে। এক মনে সে তুহিনের যাওয়ার দিকে তাকিয়েছিল, তবুও সে এই বিষয়ে একটু কঠোরতা দেখাতেই বাধ্য হয়েছে। শুরুর আবেগ কষ্টের কথা চিন্তা করে দুটি জীবনের অদূর ভবিষ্যতের অশান্তি কিংবা ধ্বংস সে হতে দিতে চায় না। তুহিনের জন্যে তার একটু খারাপ লাগলেও এই বিষয়ে সে দিল, যাক না সময়, ক্ষতি কি এতে? বিদেশ থেকে ফিরে এসেও যদি তুহিন এটাই চায়, তবে সে কোনোদিনও বাধা দিবে না। তবে এখনই কোনো ধরা বাঁধা নিয়মে ভবিষ্যৎ নষ্ট করে দিতে চায় না সে। সব দিক থেকেও তুহিন একটা ভালো এবং ভদ্র ছেলে। ফোঁস করে দম ছেড়ে নিয়ে ইহাম কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম আব্বা। তুই কি আজ আসবি না? কাল দিন বাদেই তো ফিরে যাবি আবার। মায়ের কথায় অভিমানের সুর। খানিকটা ঠোঁট প্রসারিত করলো সে। স্বাভাবিক গলায় বলল ইহাম, হাঁসের গোশত থাকলে রান্না করে রেখো মা, দুপুরের আগেই আসছি। বাবা শোন আমার একটা কথা। কি বলবে? ঘরে কিছু লাগবে? কিছু প্রয়োজন? না বাবা, বলছি তুই তো 2 দিন থাকবি, যদি মায়েরা আমাকে নিয়ে আসতি। তোর বাবাও খুব করে বলছিল, আমি না হয় বিয়ানকে বলে দেই। তার দরকার নেই মা, চিন্তা করো না, দুপুরের আগেই ওকে নিয়ে ফিরছি। হাঁসের কষা মাংসটা তুমি তৈরি করে রেখো শুধু। রাস্তায় ইহাম আর মায়রাকে খুব বেশি একটা কথা রাস্তায় ইহাম আর মায়রার খুব একটা বেশি কথা হয়নি। ইহাম নিজে থেকেই কথা বলতে যায়নি। মায়রা শুধু ওই রুক্ষতা দেখেছে আর নীরবে ফোঁসফোঁস করেছে শুধু। তাদের বাসা থেকে ইহামের বাসায় আসতে 1 ঘন্টার কম সময় লাগে, তবুও বাসায় পৌঁছাতে গিয়ে 1.5 ঘন্টা সময় লাগিয়ে দুপুর 2টা 13 মিনিটে এসে পৌঁছেছে। ইহামের পিছু পিছু গুটিসুটি পায়ে নিভৃতে মায়রা ভেতরে প্রবেশ করলো। শিরিন বেগম ব্যস্ত হয়ে এগিয়ে এলেন। অনেক দিন পর ছেলেকে কাছে পেয়েও নির্বিঘ্নে তাকে পাশ কাটিয়ে জড়িয়ে ধরলেন মায়রাকে। বিষয়টা ইহাম ঘাড় বাঁকিয়ে কপাল কুঁচকে তাকালো মায়রার দিকে। তার ওই তীক্ষ্ণ দৃষ্টি যেন বুঝিয়ে দিতে চাইছে, ব্যাপারটা কি হলো? বাড়িতে পার্মানেন্ট ভাবে আসার আগেই সে কি সবাইকে বশ করে নিচ্ছে? কি বুঝলো মায়রা সে নিজেও জানে কেবল। তবে ইহামের এই মুখশ্রী দেখে হাসি পাচ্ছে তার। শাশুড়িকে জড়িয়ে ধরে ঠোঁট টিপে হেসে উঠল। বউ শাশুড়ির এমন আহ্লাদ কিছুক্ষণ ভ্রুকুটি করে দেখে ইহাম চলে গেল ড্রয়িং রুমে। পারিবারিক এই বিষয়গুলিতে তার খুব বেশি পাত্তা দেওয়া আগেও তেমন ছিল না, আর এখনও নেই। বরং শার্টের ওপরের 2টা বোতাম খুলে ব্যস্ত ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ল। আসো মা, ভেতরে আসো। টানতে টানতে নিয়ে এলেন মায়রাকে। আমাদের কথা মনে পড়ে নাকি? ছেলে বাড়িতে থাকে না, তাই বলে কি বুড়ো বুড়িকে একটু দেখে যেতে পারো না? তুহিনকে নিয়েও তো কদিন পর পর আসতে পারো। কিছুদিন পর তো একেবারেই চলে আসবে। লজ্জায় লাল হলো মায়রার মুখ। কিছু একটা ভেবে আর চোখে তাকালো ইহামের দিকে। পিত্তি কালারের শার্টের ভেতর থেকে
সাদা উন্মুক্ত বুকের কিছু অংশ নজরে আসতেই স্তব্ধ হয়ে যায় সে। ভেতর ঘর ঢিপ ঢিপ করে আলোড়ন তৈরি করে, গলা শুকিয়েও আসে। শিরিন বেগম ঠেলে তাকে ইহামের পাশের সোফায় বসিয়ে দিলেন। মায়েরা মাথা নিচু করেই দুই হাত জোড়া করে আনে নিজের খুব কাছে। শীতের শেষ সময় যাচ্ছে। সকালে আর রাতে বেশ ঠান্ডাই লাগে, কিন্তু দুপুরেই গাটা গরম লাগে, এই যেমন এখন লাগছে। তার পাশের লোকটা ভিজে গিয়েছে, ফর্সা বুকে বিন্দু বিন্দু ঘাম, বেশ আকর্ষণীয় লাগছে। আর চোখে দৃশ্যটা আবারও দেখে, তারপর নিজে নিজেই অস্থির হলো মায়েরা। শিরিন বেগম রান্নাঘরে গিয়েছেন। ফাঁকা ড্রয়িং রুম দেখে ইহাম নিজেকে ঝুঁকিয়ে দিল মায়রার দিকে। নরম কোমল গলায় বলল, হঠাৎ অকারণে টেম্পারেচার বাড়াচ্ছ কেন মায়রা? এতটাও গরম আসেনি এখনো। তবে এই উষ্ণতা, অস্থিরতা কিসের মেয়ে? এই প্রথম স্বামীর সাথে স্বামীর বাড়ি এসেছো তাই? ফোলা গাল আরো গরম হয়ে এলো মায়রার। চোখ বড় বড় করে বিমূঢ় হয়ে তাকালো ইহামের দিকে। কিছু বলার ভাষা সে পাচ্ছে না। এই লোকটা হুটহাট তাকে লজ্জায় ফেলে দিচ্ছে কি? ট্রে হাতে শিরিন বেগম এগিয়ে এলেন। ইহামও দ্রুত স্বাভাবিকভাবে বসল। মায়েরা নুয়ে আসা মাথাটা আর সোজা করল না। 2 গ্লাস লাচ্ছি আর বিভিন্ন রকমের মিষ্টি ভর্তি প্লেট। মায়েরাকে উপেক্ষা করে ইহাম নিজের ভাগের গ্লাসটা টেনে নিল হাতে। মায়েরাকে একটিবার না সেধেও টক ঢক ঢক করে সবটুকু লাচ্ছি খেয়ে আরামে ঢেকুর তুলল। পরপর বলল, লাচ্ছিটা খেয়ে দেখো মায়েরা, মার হাতে বানানো স্পেশাল লাচ্ছি। সব রেস্টুরেন্টে খুঁজেও এমন সুস্বাদু লাচ্ছি তুমি পাবে না। খাও খাও, তাড়াতাড়ি খাও। শিরিন বেগম হেসে গ্লাসটা এগিয়ে দিলেন মায়রার দিকে। জড়তা মেশানো মিষ্টি হেসে মায়রা হাতে তুলে নিল সেটা। এক চুমুক খেতেই পরাণ জোড়ালো তার। আসলেই ভীষণ মজার। সে প্রায় অর্ধেকটা শেষ করেছে। মন চাইছে পুরোটা খেয়ে ফেলতে, তবুও চক্ষু লজ্জায় তা না করেই রেখে দিল সেটা। পাশে এখনো ইহাম বসা। নাও আম্মা, একটু মিষ্টি মুখ করো। মিষ্টি আর সন্দেশের প্লেটটাই এগিয়ে দিলেন তিনি মায়রার দিকে। এখন ভাত খাবে, তাই বেশি কিছু করিনি। বিকালে যা খাবে তাই বানিয়ে দিব। পাশ থেকে ইহাম বলে উঠল, মা, ওকে অতিথির মতো এত আপ্যায়ন কেন করছো? 2 দিন পর একেবারে এই বাড়ির সদস্য হয়ে যাবে সে। এটা ওর বাড়িই হবে তখন। তাহলে এখন অতিথির মতো ট্রিট কেন করছো? তুই চুপ কর, সবসময় বেশি বেশি করা। নাও মা, তুমি একটু কিছু খাও, হাত মুখ ধুয়ে নাও, পরে ভাত দিচ্ছি। না আন্টি। মায়েরা কঠিন চোখে দৃষ্টি দিয়ে তাকালো ইহামের দিকে, পরেক্ষণেই তাকালো শিরিন বেগমের দিকে। আমি এখন কিছু খাবো না। গাড়ি দিয়ে এসেছি তো, মাথা ঘুরাচ্ছে। এখন কিছু খেলে আরো খারাপ লাগবে আন্টি। মা ডাকবে। কিসের আন্টি? মা ডাকবে মা। তুই থাম তো ইহাম। ও তো মা বলেই মাঝে মাঝে আর কি একটু বদলে যায়, অভ্যাস নেই তো, তাই না মা? মায়েরা মুচকি হাসলো, আবারও কটমট করে তাকালো ইহামের দিকে। তাতে অবশ্য লোকটার যায় আসে না। সে চমৎকারভাবেই হাসলো তার দিকে তাকিয়ে। সেই হাসি আরও রাগালো তাকে। এই লোকটার সব বিষয়ে এত সরাসরি কথা আর ভালো লাগছে না। মা, শিফু কোথায়? ওর রুমেই আছে। এখন তো ঘর থেকে বেশি বেরই হয় না। মায়েরা, তুমি মার সাথে গল্প করো, আমি ফ্রেশ হয়ে শিফুকে নিয়ে আসছি। মনমরা হয়ে শিপু জানালার ধারে দাঁড়িয়ে আছে। বাহির থেকে ওদের শব্দ আসলেও সে বের হওয়ার আগ্রহ পাচ্ছে না। তাই নীরবে একা রুমেই শূন্যে তাকিয়ে কোনো কিছুর চিন্তায় মত্ত হয়েছে সে। শিপু, আচমকা ডাকে। শিপু চকিত তাকায়। ভাইকে দেখেই ভয়ে কলিজাটা শুকিয়ে আসে। বাবা মার চেয়েও ভাইকে সে জমের মতো ভয় পায়। শুকনো মুখটা নিয়েই হাসার চেষ্টা করলেও পারল না। আসো, আসো ভাইয়া আসো, কখন এসেছো? আসলে আমার ভালো লাগছিল না তো, তাই বের হয়নি। হাসি খুশি ছটফটে মেয়েটাকে এই রূপে দেখে ইহিয়ামের বুকটা মুচড়ে উঠল। চোখের নিচের কালি স্পষ্ট দেখা যাচ্ছে। চিন্তায় মনমরা থেকে মুখে কয়েকটা ব্রণও হয়েছে। মুখটা শুকিয়ে পাণ্ডুর হয়েছে তার। শিপু ভয় ভয় নিয়ে এগিয়ে এলো তার দিকে। ভেতরে একটাই দুশ্চিন্তা, ভাইয়া না তুহিনকে নিয়ে কিছু জিজ্ঞাসা করে তাকে। মাথা নিচু করে শঙ্কিত রূপেই ঠাঁই মেরে আছে শিপু। ইহাম আরেক পা এগিয়ে গিয়ে বোনকে বুকের সাথে জড়িয়ে নেয়। আকস্মিক এমন কাণ্ডে শিপু বেশ বিস্মিত হলো।
তার ভাইয়া তার সাথে এতটা সহজ নয়, সব সময় কঠিনভাবে শুধু শাসনই করে যায়। তবে আজ কেন তার উল্টো। ভাইকে নরম হতে দেখে আরো গলে গেল শিফু। এতদিনের চিন্তা বিষণ্ণতা সবকিছু ভাইকে জড়িয়ে ধরে কান্নায় ঝেড়ে ফেলল। বেশ কিছুক্ষণ কান্না করে দম নিল শিফু। এবার ইহামের তার চোখের পানি মুছে এগিয়ে গেল বিছানার দিকে। চুপটি করে বসিয়ে দিয়ে শিপুকে সহজ হতেও সময় দিল। দেখ শিপু, তুই আমার আদরের ছোট বোন। ভাইয়া এখন তোকে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনিস। শিপু নিঃশব্দে চোখের পানি ফেলেই মাথায় সায় জানালো। ইহাম আরেকটু সময় নিয়ে শান্ত গলায় শুধালো, পছন্দ করিস তুহিনকে? আত্মা চিপে আসে শিপুর, বিদ্যুৎ গতিতে চমকে তাকিয়ে থাকে ভাইয়ের মুখের দিকে। এমন কঠিন একটা প্রশ্ন করার পরেও ভাইকে শান্ত ভঙ্গিতে দেখে ঠোঁট কেঁপে ওঠে তার। ইহাম কেমন করে জানি হাসলো। শিপু আর উত্তর শোনার অপেক্ষা না করে নিজ থেকেই বলতে আরম্ভ করলো, শিপু, তুই এখনো ছোট, দুনিয়াটা এখনো তোর আওতায় ছোট। চোখে তোর রঙিন চশমাও, কারণ তোর সময়টাও আবেগের। আর জীবনের এই সময়টায় মানুষ বেশিরভাগই ভুল করে থাকে, ওই যে শুধুমাত্র আবেগের বশে রঙিন চশমার তাড়নায়। এই সময়ে তুই যা দেখবি, যেই দিকে তাকাবি সবই রঙিন। কিন্তু সত্যি এটাই যে চশমাটা খুলে ফেললেই সব কিছু সাদা কালো ধোঁয়াশা। এই সময়টা তুই সঠিকভাবে কাটাতে পারলেই সত্যিকার অর্থে জীবনের রঙিন স্বাদ নিতে পারবি তুই। দেখ শিবু, তুই হয়তো তুহিনকে পছন্দ করিস, তবে এটা কিন্তু ভালোবাসা নয়, এটা সম্পূর্ণ তোর আবেগ আর মোহ। এটা কিন্তু কেটে যাবে, তোর রঙিন চশমাটা খুলে ফেললেই বুঝতে পারবি সেটা। শিবু কিছু বলছে না, মাথা নিচু করে বসে থাকলেও ভাইয়ের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছে সে। প্রত্যেকটা কথার মানেও বোঝার চেষ্টা করছে। জানি না তুই কি ভাবছিস, তোর মনে চলছে কি, শুধু বলবো, আমরা তোর খারাপ চাই না। তুই তোর নিজের জন্য সঠিকটা বেছে নেওয়ার মতো এখনো বড় হসনি, সেই বয়স তোর হয়নি। তুহিনকে তুই পছন্দ করতেই পারিস, তাই বলে নিজের এই হাল করবি? ও কিছুদিন পরই বিদেশে চলে যাবে, কিন্তু তুই কি করছিস? জীবনের পড়ালেখার এত গুরুত্বপূর্ণ সময়টা হেলা করে নষ্ট করছিস না? শরীরটা খারাপ করছিস না? ও তোর মতো করে এগিয়ে যাচ্ছে, তুইও তোর মতো করে এগিয়ে যা। ঠিকভাবে পড়াশোনা কর, ভালো ভার্সিটিতে চান্স পা। এরপর তুহিন দেশে আসলে তোরা দুজন যেটা ঠিক করবি সেটাই হবে। একটু বোঝার চেষ্টা কর। এখন যদি তোদের কোনো একটা সম্পর্ক তৈরি হয়, এরপর তোরা দুজন আলাদা দুই দেশে থাকবি। বিদেশি কালচারে গিয়ে যদি তুহিনের মত পরিবর্তন হয়, কিংবা ম্যাচিউরড হওয়ার পর তুই যদি মনে করিস তুহিনকে তুই চাস না, কিংবা অন্য কাউকে ভালো লাগলো, তখন ভার্সিটিতে ওঠার পর একটা মেয়ের অনেক মানুষের সাথেই কথা হয়, ওঠা বসা হয়, তখন কাউকে ভালো লাগতেই পারে। তখন কি করবি? দেখ শিপু, আমরা তোদের দুজনকেই আপন ভাবি, তোদের দুজনেরই ভালো চাই। সেই থেকেই এটাই চাইছি, তুহিন দেশে আসার পর আর তুই আরেকটু বড় হবার পর তোরা যেটা ভালো মনে করবি সেটাই হবে। ফুপিয়ে কেঁদে উঠল শিপু, নিজ থেকে শক্তভাবে জাপটে ধরল তার কঠিন ভাইকে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে একসাথে বসেছে। ইসহাক চৌধুরী বাসায় নেই, কি কাজে সকালে বের হয়েছেন, এখনো আসেননি। ইহাম ততক্ষণে জানিয়ে দিয়েছে তুহিন আর শিপুর বিষয়টা। বিষণ্ণতা কাটিয়ে জীবন সামনের দিকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঠিক করেছে শিপু। ভাগ্যে যা আছে ভবিষ্যতে সেটাই দিবে। শিরিন বেগম মলিন কণ্ঠে বলেন, বাবা, বিষয়টা আরেকটু ভালো করে চিন্তা করলে হতো না? ছেলেটা ভালো, ভদ্র, নিজেদের মাঝে কাজটা ভালো হতো, আর একটু ভেবে দেখো না। যা ভাববার ভেবে নিয়েছি আমি, এই বিষয়ে আর কোনো কথা বলো না মা। একটু চিন্তা করে দেখো বিষয়টা। তুই যে যুক্তি দেখাচ্ছিস কাবিনের পর বিদেশে গিয়ে, এমনটা তো নাও হতে পারে। মা প্লিজ, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। যা করছি ওদের ভালোর জন্যই করছি। কিসের ভালো বলো তো? ছেলেটা শিপুকে ভালোবাসে। হুট করে জ্বলে উঠল যেন ইহাম, শান্ত রূপটা পাল্টে হুংকার ছেড়ে বলল, ভালোবাসা মাই ফুট। এত ভালোবাসা ভালোবাসা করে কেন সবাই? তোমাদের কতবার বলতে হয় ভালোবাসা বলে কিছু হয় না, সবটাই প্রয়োজনের তাগিদ, ভালো লাগা কিংবা মায়া। প্লিজ মা, অযৌক্তিক কথাবার্তা বলো না। মায়েরা নির্বিকার নিস্তব্ধ, মাথাটা ঘুরে গেল তার ইহামের কথায়।
কি বলল লোকটা? ভালোবাসা বলতে কিছু হয় না? তার ধারণায় কি ভালোবাসা মাত্র দুইটা শব্দ, মাই ফুড? কি হলো মায়রার কে জানে। হয়তো নিজের দিকটা বিবেচনা করে বিমূঢ়ভাবে শুধু চেয়ে না থেকে বলে উঠল, ভালোবাসা কি শুধুমাত্র আপনার কাছে মাই ফুড? ইহাম কড়া নজরে তাকালো মায়রার দিকে। মুখের উপর প্রশ্নটা করাটা বুঝি তার একটুও ভালো লাগেনি বোঝাই যাচ্ছে। তবুও মায়রা মিইয়ে গেল না, বরং ভেতরের জেদ নিয়েই কঠোর গলায় আবারও প্রশ্ন করলো, আপনার কাছে ভালোবাসা মাই ফুড হতেই পারে, তবে সবার কাছে নয়। ভাইয়া শিপুকে ভালোবাসে, কাবিন হয়ে গেলে আপনি যেটা ভাবছেন সেটা হবার সম্ভাবনাও কম থাকবে। ভাইয়া এমনটা কখনোই করবে না। তাদের মাঝে অন্তত এই বিষয়টা থাকবে যে তারা বিবাহিত, একে অপরের মাঝে আবদ্ধ। এই চিন্তাটা আপনার যুক্তির সাথে গোলাবে না। তাহলে শুধু শুধু আপনার সিদ্ধান্তটা ওদের উপরে চাপিয়ে দিচ্ছেন কেন? ব্যাস, দপ করে ইহামের রাগের গতি যেন জ্বলে উঠল। কটমট করে তাকালো মায়রার দিকে। মা আর শিপুর দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। নিঃশব্দে মায়রার হাতটা চেপে ধরে হন হন করে টেনে নিয়ে গেল নিজের ঘরের দিকে। পেছন থেকে শিরিন বেগমের শত ডাক উপেক্ষা করেই টেনে ঘরে আসলো। দরজাটা লাগিয়ে ক্ষিপ্ত এগিয়ে গেল মায়রার দিকে। এই অভদ্র বেয়াদব মেয়ে নিজের ব্যবহার কবে বদলাবে? মুখের ওপর কথা বলা চরম বেয়াদবি, এটা শেখনি? পরিবার থেকে শেখায়নি কিছু? অভদ্র মেয়ে, কি ভেবেছ একদিন একটু নরম গলায় কথা বলেছি বলে কি লাই পেয়ে গেছো? যা খুশি করবে? তোমার বাজে বিহেভিয়ার মেনে নিব আমি? ইহামের ক্ষিপ্ত হিংস্র রূপ দেখে থমকায় মেয়েটা। কথার ধরন চোখের পানি এনে দিলেও অবলার মতো দমে গেল না, বরং কাপা কাপা ঠোঁটগুলি নিয়ে মৃদু আওয়াজে প্রশ্ন করল, আপনি কি একটা দুইমুখী সাপ ইহাম? ভালো মানুষের আড়ালে এই লোকটা লুকিয়ে রাখেন নিজের মাঝে? ক্রোধে দাঁত পিষল ছেলেটা। মাথায় আগুন টকবক করে ফুটছে। দাঁত কেটে শক্তভাবে চেপে ধরল মায়রার বাহু। চিবিয়ে বলল, বেশি বেয়াদবি করো না মায়রা, মুখের ভাষা সংযত করো। মায়রাও রাগে পিষ্ট হলো। হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, একদম ছুবেন না আমাকে। ছাড়ুন। কি ভেবেছেন সবাইকে আপনি আপনার মতো করে চালানো করবেন? সবাই আপনার কথা শুনতে বাধ্য? মায়েরা, যেটা বুঝতে পারছো না সেটা নিয়ে ফটাফট কথা বলো না। মুখের ওপর আর কোনোদিন যদি কথা বলতে দেখি তবে গাল ফাটিয়ে দেব কিন্তু বেয়াদব মেয়ে। বুকে চেলাকাটের আগুন জ্বালিয়ে দিয়ে ইহাম নিজের হিংস্র রাগী রূপ প্রদর্শন করেই আবারও চলে গেল। জ্বলন্ত বুক নিয়ে মায়েরা দপ করে বিছানায় বসে পড়ল। কোনো কিছু বুঝতে পারছে না সে। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। ইহাম মানুষটাকে এখনো পর্যন্ত সঠিকভাবে চিনতে পারছে না সে। এই মানুষটার চিন্তা ভাবনা, আচরণ, ব্যবহার, এমনকি তাকে নিয়ে তার ধারণা, সবকিছু অস্পষ্ট। কি চাই কি মানুষটা? ভালোবাসার কোনো মূল্যই যদি মানুষটার কাছে না থাকে তবে তার কাছে নিজের জায়গাটা কি? কিভাবে তাকে নিয়ে সে? সবকিছু ভেতর হাঁপিয়ে তুলছে তাকে। ইহাম যেন তাকে ধোঁয়াশার কূপে ফেলে দিয়েছে। উষ্ণ দুপুর পেরিয়েছে সেই কখন, প্রাত সন্ধ্যা চলছে। দূরে তাকালেই কুয়াশার আস্তরণ দেখা যায়। বিকালের থেকে মায়েরা শিপুর সাথে টুকটাক গল্প করেছে। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে ভাইয়ের বুঝ তাকে বেশ প্রভাবিত করেছে। খানিক হাসি খুশি ভাবেই কথা বলছে, কিন্তু তার ভেতরে যে আগুন, সেই জ্বলন কমবে কি করে? ইহামের জ্বালানো অনল নেভানো কি উপায়ে? কি করে এই ধোঁয়াশা কাটাবে? তার বয়স কম হতে পারে, তবে পারিপার্শ্বিক কিছু বিষয়, পারিবারিক কিছু পিছু টান, সব নিয়ে তার ধারণা কিংবা বুদ্ধি স্বল্প হলেও আছে। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনটা চাইলেই সহজে ছিন্ন করা যায় না, আর মেয়েদের সমাজে তো সেটা আরো কঠিন। বারবার সেই দিনের ইহামের বলা কথাগুলি মনে পড়ে। মনটা কোমল কণ্ঠে বলেছিল সেদিন, স্বামী স্ত্রীর বন্ধন অটুট। সেটা ওই একটা কথাই তো সে মনে গেঁথে নিয়ে সম্পর্কটা এগিয়ে নেওয়ার প্রবণতা দেখিয়েছিল। তাকে ভালোবাসে না হয়তো, তাকে ভালো লাগে। ইহামের সেটা শুনেও তো সম্পর্কটা মজবুত করতে টেনে নিয়েছে নিজের দিকে। তবে কেন এখন এই রকম ব্যবহার? কি চাই সে? কোনটা মেনে নিবে? ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। চোখগুলিতে তপ্ত পানি এসে ভিড় জমিয়েছে। শিপু আনমনেই বলল, আজান দিয়েছে ভাবি, চলো নিচে যাই।
শিপুর কথায় সম্ভিত ফিরিয়ে মায়েরা অন্য পাশে ফিরল দ্রুত গতিতে। চোখের পানিটুকু মুছে সেও পা বাড়ালো। দুপুরের খাবার পর সেই যে মায়রার ঘরে রাগারাগি করে বের হয়েছিল ইহাম আর ফেরেনি। ইশাক চৌধুরী বিকালেই ফিরেছেন, এখন নিজের রুমে আছেন। মায়রা আসাতে খুব খুশি হয়েছেন তিনি। শিরিন বেগম তখন নাস্তা তৈরি করছেন, ফুটন্ত তেলে আলুর পাকোড়াগুলো ভেজে নিচ্ছেন। ইহামের নাকি খুব পছন্দের। শিপু নিজের ঘরে আছে, মায়রা শাশুড়ির সাথে রান্নাঘরেই দাঁড়িয়ে আছে। সাহায্য করতে চাইলেও দেননি তিনি। গরমাগরম পাকোড়া, দুধ চা, চানাচুর আর নুডলসের বাটি নিয়ে মায়রা শিপুর রুমে যায়। খেতে খেতে গল্পও করে। মায়রা আসলে বুঝতে চাইছে শিপু তুহিনকে নিয়ে কি ভাবে। বিকালে একবার তুহিনের কথা বলায় শান্তভাবে শিপু জবাব দিয়েছিল, প্লিজ ভাবি, আমি অনেক কষ্টে ঠিক করেছি ওই বিষণ্ণতা থেকে বের হব বলে। তুমি প্লিজ এখন এসব নিয়ে কথা বলো না। আমার সময় চাই। ভাগ্য যা দিবে ভবিষ্যতও তাই মেনে নিবে। মায়েরা ঢোক গেল। তুহিন তুহিন ভাইয়াকে নিয়ে সরাসরি কিছু বলতেও পারছে না শিপুর বারণে। তবুও ঘুরিয়ে পেঁচিয়ে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই দ্রুত ইহাম এগিয়ে এলো শিপুর রুমে। দুজনকে একবার দেখে নিয়ে শান্ত গলায় মায়রার উদ্দেশ্যে বলল, মায়রা, একটু রুমে আসো, প্রয়োজন আছে। আবারও চলে গেল মানুষটা। মায়রা শিপুর মুচকি হাসির পেছনে লজ্জাটাই পেল একটু, সাথে তৈরি হলো সূক্ষ্ম রাগ। তখন ওর ব্যবহারে তাকে বানালো জেদি। এক নাগাড়ে নিজ মনকে শোধালো, তাকে কি প্রয়োজন? এভাবে কেন ডাকবে সে? ডাকলেই যেতে হবে নাকি? মায়েরা নিজেকে শক্ত করলো, ঠিক করে নিল যাবে না। ভাবি, যাও দেখে আসো, ভাইয়া হয়তো দরকারে ডাকছে। মায়েরা একটু হাসার চেষ্টা করলো, পরেক্ষণে উঠে তাড়ামি করে পা বাড়ালো ড্রয়িং রুমের দিকে। শিরিন বেগম একা একা বসে সিরিয়াল দেখছেন। মায়েরাও নীরবে গিয়ে পাশে বসলো। টিভিতে তখন স্টার জলসার সিরিয়াল চলে, যেটা দেখে মায়েরার চোখ মুখ ছিটকে আনে। স্টার জলসা কিংবা জি বাংলা, এসব কি মানুষ দেখে? কোথা থেকে কোথায় চলে যায় তার কোনো আগামাথা নেই। আগে অবশ্যই কিছুটা হলেও ভালো সিরিয়াল দিত, এখন যাচ্ছে তাই। স্টার জলসা বোঝে না সে বোঝে না নাটকটাই ভালো ছিল তার কাছে। প্রতিদিন নিয়ম করে টিভির সামনে বসতো তখন। অনেক বছর হয়েছে তা ছেড়েছে। তাকে বসতে দেখে শিরিন বেগম মনোযোগ সরালেন, তাকিয়ে হাসলেন। মায়েরাও হেসে বলল, মা, আপনি এসব কেন দেখেন? স্টার জলসা জি বাংলা থেকে আমাদের বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর নাটক আছে, যা দেখতেও সাবলীল আর হাসিরও বাস্তবিক বিষয়ও খুঁজে পাওয়া যায়। আপনি আর এসব দেখবেন না। মায়রার মুখ দেখে হেসে ওঠেন শিরিন বেগম। সেভাবেই জবাব দেন, দুই একটা সিরিয়াল দেখি আম্মা, তাও মাঝে মাঝে। এখন থেকে আর দেখব না। মুচকি হাসলো মায়রা। শিরিন বেগম রিমোট দিয়ে চ্যানেল পাল্টে দিলেন। তখনই গজগজ করতে করতে ইহাম এগিয়ে এলো। গম্ভীর শীতল কণ্ঠে বলল, মায়রা, তোমাকে ঘরে আসতে বলেছিলাম, ডেকেছি যেহেতু নিশ্চয় দরকার ছিল। একটু দেখে যাও, পরে আবার এসো। মায়েরা কি বলবে বুঝলো না, হতবাকের মতো তাকিয়ে রইল ইহামের দিকে। পরেক্ষণে শাশুড়ির দিকে তাকাতেই লজ্জায় মাথা নুইয়ে আনলো। ভদ্র মহিলা মিষ্টি করে হাসলেন, যাও দেখো গিয়ে আম্মা। মায়েরা কোনো জবাব দিতে পারলো না, শুধু বিরক্তি লাগছে তার। চক্ষু লজ্জা বলেও হয়তো মানুষটার কিছু নেই। নিজের মা কি ভাবলো সেই চিন্তা আছে তার। আর কিসের এত দরকার? সে কি পাকাপোক্তভাবে এই বাড়ির গিন্নি নাকি, যে প্রয়োজনের তাগিদে আসবে? তবে বারবার এত তলব কিসের? তখনের ব্যবহারের কথা মনে হতেই আরো বিরক্ত হলো সে। শাশুড়ির সামনে কোনো তেড়া জবাবও দিতে পারছে না। কি হলো মায়েরা, আসো, এক্ষুনি আসো কিন্তু, আমার যেন আর ডাকতে না হয়। ইহাম চলে যেতেই শিরিন বেগম বলে উঠলেন, যাও মা, দেখো ছেলেটা কি বলে, আমি তোমার শ্বশুরের কাছে যাই। শিরিন বেগম উঠতেই রাগ ফুটে উঠল তার মুখে। গডগড আওয়াজ তুলে চলল ইহামের ব্যক্তিগত ঘরটায়। ষাঁড়ের মতো ডাকছেন কেন? কি প্রয়োজন আমাকে? বলুন, কি প্রয়োজন আমাকে দিয়ে আপনার? ইহাম জবাব দিল না, দুইটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার, আরেকটা শিফুর। আর চোখে মায়েরা একবার দেখলো প্যাকেটগুলি, কিন্তু ধরলো না, জবাবও দিল না। আগের মতোই অন্য পাশে মুখ করে ঠায় দাঁড়িয়ে আছে। তাকে অমন করে থাকতে দেখে ফোঁস করে দম ছাড়লো ইহাম। এগিয়ে গেল তার কাছে, মুখটা বাড়িয়ে দিয়ে প্রশ্ন করে, তখনের জন্য রেগে আছো?
জবাব দিল না মায়েরা, বরং ওই কথা কিংবা গলার স্বর যেন ভেতরের যন্ত্রণার আগুন জ্বালিয়ে দিল আরো বেশি করে। ইহাম এবার তার মুখোমুখি এসে দাঁড়ালো, চিবুকে হাত দিয়ে মুখের ওপরে তুলে বলল, মুখ ফুলিয়ে রেখো না, মাথা মোটা মেয়ে, ভালো দেখায় না। রাগের যন্ত্রণায় ফুলে উঠল মায়েরা। কি পেয়েছে কি এই লোকটা? ভালোবাসবে না, আবার যখন যা মন চায় তেমন ব্যবহার করবে। মন চাইলে সোহাগ দেখিয়ে কথা বলবে, তো আবার হিংস্র রাগটাও দেখিয়ে দিবে। গাল ফুলিয়ে মায়েরা হাতটা সরিয়ে দিল ইহামের, আবারও মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। তাকে এভাবে ফুঁসতে দেখে খানিকটা হাসিই পেল ইহামের। মেয়েটার বাচ্চাদের মতো করে গাল ফুলিয়ে দেওয়ার স্বভাব আছে। ভেতরের জেদটা কেমন যেন ফুঁসিয়ে তুলেছে তাকে। এক গালে হেসে ইহাম তার বাহু চেপে ধরে টেনে বিছানায় আনলো। জোর করে বসাতে চাইলো, মায়েরা তা হতে দিল না, বরং হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে, একদম ধরবেন না, হাত সরান। ঠিক আছে, ধরবো না, বসো চুপচাপ। আপনি যখন যা বলবেন তাই শুনতে হবে। আচ্ছা, এখন শোনো, চুপচাপ বসো, নয়তো কিন্তু আবারও ধরে বসবো। মায়েরা মুখ ফুলিয়ে নিবৃত হয়ে বসলো। ভেতরের দাউ দাউ আগুন তাকে আরো ক্ষিপ্ত বানিয়ে তুলেছে যেন। আর চোখে তাকালো ইহামের দিকে। মানুষটার শপিং ব্যাগ থেকে কয়েকটা ড্রেস বের করে দিল। লেমন কালারের ড্রেসটা বেশ চকচক করছে, ব্রাইট কালার, তার বেশ ভালো লাগে। রংটা জলজল করতে দেখেও চোখটা সরিয়ে নিল সে। দেখো তো ড্রেসগুলি পছন্দ হয়েছে কিনা। ঘুষ দিচ্ছেন আমায়? ভেবেছেন তাহলে সবটা ঠিক হয়ে যাবে? নিজে ভুল করে এখন আবার ঘুষ দিচ্ছেন? মায়েরা নুইয়ে হাসলো ইহাম। ওই হাসিটা মায়েরা মুগ্ধ হয়ে চেয়ে দেখলো। চোখাচোখি হবার আগেই চোখ সরিয়ে নিল সে। বউকে কিছু দেওয়া যদি ঘুষ মনে হয়, তবে সেটাই করছি। প্রশাসনের লোক হয়েও তবে আমি এই ঘুষকে সমর্থন জানাচ্ছি, আমার পিচ্ছি মিসেস। মায়েরা জবাব দিল না। ইহামকে নিয়ে দোটানায় দোদুল্যমান হলো মন। এক এক সময় এক এক আচরণের সাথে মায়েরা নিজেকে সামলে নিতে পারছে না, বরং এই দোটানা আরো বেশি তাকে অস্থির করে দিচ্ছে। আরো কষ্ট পাচ্ছে সে। ঠোঁট ফেটে এবার কান্নাই চলে এলো তার, চেয়েও আটকাতে পারছে না। ইহাম উঠে গিয়ে ঘরে থাকা সেন্টার টেবিল থেকে আগে থেকে আনা একটা প্লেট নিয়ে এলো। সন্তর্পণে ফুচকাগুলি সার্ভ করতে করতে আবারও তাকালো মায়রার দিকে। সবগুলি ফুচকা সাজিয়ে সেটা পাশে রেখে আরেকটু এগিয়ে গেল মায়রার কাছে। সঙ্গে সঙ্গে মায়রা অভিমানে মুখ ফিরিয়ে নেয়। ইহাম হেসে আবারও তার থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে নিজের দিকে মুখ ফেরায়, আধো আধো গলায় জানায়, তখনের বিষয়টা একটু বেশি হয়ে গিয়েছে তাই না? প্লিজ আর কেঁদো না। মুখের ওপর কথা বলা আমি ঠিক নিতে পারি না মায়েরা, আমার রাগ হয় অনেক। প্লিজ কান্না থামাও। মায়েরা ফুপিয়ে কাঁদছে, এক নজরে মানুষটাকে দেখছে। এই লোকটার এত ইগো, একটাবার কি নিজের ভুলের জন্য সরি বলা যায় না? কেঁদে কেঁদেই সে নিজের দৃষ্টি ঘুরিয়ে নিল। থুতনি থেকে হাতটা সরিয়ে ইহাম পাশ থেকে একটা ফুসকা তুলে নিল। সেটা তার মুখের সামনে ধরে বলল, মায়েরা, আমাদের সম্পর্কটা আমাদের মাঝে ঠিক কি ইফেক্ট করছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। শুধু এতটুকু জানি, দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা আমাদের মাঝে বিদ্যমান। চাইলেই এই পবিত্র বন্ধনটা ছিন্ন করার অবকাশ নেই। আমি শুধু জানি আমি তোমায় ছাড়তে পারবো না। তোমায় আমার প্রয়োজন। তোমার সব দিকটা আমি মেনে নেই। একটু রাগারাগি করে ফেললেও মানিয়ে নিও। আমি কি শুধুই আপনার প্রয়োজন, তাই আপনি আমায় ছাড়বেন না, এই তো? আগে তোমায় আমি তেমন পাত্তা না দিলেও কিংবা খুব বেশি কিছু মনে না করলেও ইদানিং তুমি আমার মাঝে ইফেক্ট করো। আমার মাঝেও তুমি প্রবাহিত হও। কাল রাতের পর সেটা আরো তীব্র হয়েছে মায়া। আর আমার গভীর স্থান করে নিয়েছো তুমি। তাহলে কেন আর কিভাবে ছাড়বো বলো? একটু রকচটা আর রেগে কথা বলি বলে এইসব বলছো? ইহাম উত্তরের আশা না করেই ফুচকাটা খাওয়াই ইশারা দিল। মায়েরা করুণ মুখে ছলছল নয়নে কেবল মাথা দিয়ে ইশারাই না করল। ইহাম ম্লান হেসে গালের দুই পাশে ধরে মুখে ঢুকিয়ে দিল তা। অতঃপর হাতের বৃদ্ধা আঙ্গুলিতে লেগে থাকা তেঁতুলের রসটা নিজের ঠোঁটের দিকে চেয়ে চেটে নিল। সবটা দৃশ্যই দেখল মায়েরা। মুখের ফুসকাটা চিবিয়ে শান্তভাবে প্রশ্ন করল, আপনি আমায় ভালোবাসেন না তাই না? ইহাম সঙ্গে সঙ্গে জবাব দিল না,
বরঞ্চ আরেকটা ফুচকার মাঝে তেঁতুলের টক ঠেলে নিঃশব্দে মায়রার মুখের সামনে ধরল। মায়েরা ভিজে বিড়ালের মতো করে ওই মায়াবী মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। লোকটার বোকার মতোই মাথা নাড়িয়ে অসম্মত জানালো। তবুও শুনল না সে। গাঢ়ভাবে ইশারায় মুখ খোলার জন্য বলতেই মায়েরা মন্ত্রমুগ্ধের মতো বাধ্য হয়ে তাই করল। পরেক্ষণেই শীতল আওয়াজ তুলল কণ্ঠে, আচ্ছা মায়েরা, ভালোবাসা কি? তোমার কাছে ভালোবাসার বর্ণনা কি? আমার মাঝে ভালোবাসার ব্যাখ্যা বিস্তার করে না। আমার জীবনে কখনো ভালোবাসা প্রেম আসেনি, তাই সেই অর্থে ভালোবাসা কি তা আমি জানি না। কালকেই বলেছি তোমাকে আমি ভালোবাসি না, তবে পছন্দ করি। এই পছন্দ কি ভালোবাসার সূত্রপাত বলো? আমার জীবনে আমার পরিবারের বাইরে তুমিই একমাত্র ব্যক্তি যাকে আমি অনুভব করতে পারি, যে আমার খুব গভীরে। সেটা ভালোবাসা কিনা আমি জানি না। তোমার প্রতি আমার অনুভূতিটা আসলে ঠিক কি, এটা কি নামে আমি সেটা এখনো ঠাউর করতে পারছি না। বিয়ের পরের পরই হিসাবটা বাদ দাও। আমি ছোটবেলা থেকে ভেতরের অনুভূতিটা আসলে সবাইকে সহজভাবে প্রকাশ করতে পারি না, চাইও না আসলে। একটু চাপা স্বভাবই তো আমার কাছে বেশ স্বস্তির। তোমার প্রতি আমি ভালো লাগার অনুভূতিটাই কি প্রকাশ করতে পারছি বলো? তাই বলে এই না যে তোমাকে আমি চাই না। আমি আমার স্বভাবের বিরুদ্ধে না গিয়ে তোমার সাথে একটু কঠোরভাবে কথা বললে কিংবা রাগারাগি করলে যে তোমাকে আমি পছন্দ করি না, দেখতে পারি না কিংবা ভালোবাসি না, সেটা ভাবা বোকামি নয় কি? মায়েরা, আমাকে আগে একটু সময় দাও এক্স্যাক্টলি ভালোবাসা কি সেটা উপলব্ধি করার। মায়েরা, তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। সদ্য গোসল করে আসা টাওয়ালটা দিয়ে ভেজা চুল মুছতে মুছতে রুমের ভেতরে এগিয়ে এলো মায়েরা। ইহামের ব্যস্ত আওয়াজ শুনে বিহ্বল চোখে তাকাই সেই দিকে। ঠোঁটে চমৎকার একটু হাসি ঝুলিয়ে একেবারে ঘরের ভেতরে এলো। সদ্য গোসল করা মায়েরার ওই মোহনীয় রূপ তা দেখে খানিকটা থমকালো ইহাম। মুগ্ধ চোখে তাকিয়ে দেখলো মায়েরাকে, যেন ঘোর লাগা দৃষ্টি দিয়েই পা বাড়িয়ে দিয়েছে সামনে এগিয়ে আসার। মায়েরা খুব বেশি খেয়াল করলো না বিষয়টা, বরং চিন্তিত স্বরেই শুধালো, এই সকালে কিসের দুঃসংবাদের কথা বলছেন আপনি? অচ্ছন্নতায় এমনভাবে ডুবে আছে যে সে মায়রার প্রশ্ন গায়ে মাখল না, আর না কর্ণকুহরে পৌঁছালো পর্যন্ত। সে পা বাড়িয়ে একদম নিকটে অবস্থান করলো মায়রার। তখন ধ্যান ফিরল মায়রারও। কপাল কুঁচকে বিতৃষ্ণা নিয়েই বলল, কি হলো? আপনায় কি জিজ্ঞাসা করেছি? এগিয়ে আসছেন কেন এভাবে? শ্শ্। দ্রুত গতিতে ইহাম চেপে ধরল মায়রার ঠোঁট। তোমার সাথে কি ফ্লার্টিং করবো নাকি আমি? না খেয়ে ফেলবো। চুপটি করে দাঁড়াও। তোমার ভিজে চুলের সুধা নিয়েই একটা জম্পেশ খবর দিব। মায়রা খাম্বার মতো ঠায় দাঁড়িয়ে রইল। মানুষটা তার খুব গভীরে থাকায় নিঃশ্বাস আটকে আসছে। ইহাম ঘাড়ের পাশ দিয়ে মুখ ঘুরিয়ে নিল। চুলে নাক ডুবিয়ে আবেশে চোখটা বন্ধ করে নেয় তৎক্ষণাৎই। মেয়েলি একটা সুবাসের সাথে শ্যাম্পুর কড়া ঘ্রাণ মিলে অন্যরকম অনুভূতি দিচ্ছে বুকের গহীনে। ইহাম মায়রার নরম কোমল গালে আলতো করে একটা চুমু খেয়ে সরে দাঁড়ালো। মৃদু হেসে বলে, একগাদা শ্যাম্পু লাগিয়েছো চুলে, তাই না? চুল থেকে তোমার নিজস্ব ঘ্রাণ থেকে শ্যাম্পুর ঘ্রাণই বেশি আসছে মনে হচ্ছে। মায়েরা রাগান্বিত হয়ে তাকালো। এই লোকটা একটু কি কখনো প্রশংসা করতে পারে না? এত সোজাসুজি কথা কেন বলতে হবে সব সময়? আমি আজ চুলে শ্যাম্পু করিনি। অযথা বকবক না করে কি বলবেন সেটা বলেন। তবে তো বলতে ইচ্ছে, আমার বউ, এই চুলের ঘ্রাণে আমি 2-3 দিন ধরে অজ্ঞান হয়ে থাকতে পারবো। কি বলো আমার পিচ্চি মিসেস চৌধুরী? মায়রাকে একটু ফোলাতে খুব বেশি খারাপ লাগে না তার। মেয়েটার যখন তার কথায় মুখটা ভার করে নেয়, তখন অন্যরকম একটা সৌন্দর্য ভর করে তাতে। এই যেমন এখন খানিকটা লজ্জা পেয়ে মুখটা ফিরিয়ে রেখেছে অন্যদিকে। এই মুহূর্তে তাকে দেখতে আবারও অন্যরকম লাগছে। মেয়েটা কি এই কথাই খুশি হয়েছে? প্রশংসা করলে কি মেয়েদের মন ভালো হয়ে যায়? এভাবে লজ্জায় লাল হয়? মেয়েটার সাথে থাকতে থাকতে বুঝি জীবনে তার নতুন অভিজ্ঞতাটা তৈরি হয়েছে। ঠোঁটে এক চিলতে তৃপ্তির হাসি ফুটল মায়রার ওই আনন্দ দেখে। মোহাচ্ছন্ন গলায় বলে উঠল, তোমার বোধহয় এখানে সময় ফুরিয়ে গিয়েছে মায়রা। কালই বোধহয় আমার সাথে তোমায় চট্টগ্রামে ফিরতে হবে। আচমকা এমন একটা কথায় বেশ বড়সড় একটা ধাক্কা পেল মায়রা।
চোয়াল ঝুলে বিস্ময় নিয়ে বিহ্বল চোখে স্থির রইল তার চোখগুলি। কানে বারবার করাঘাত করতে লাগলো যাবার কথাটা। তার মস্তিষ্ক কি বুঝলো সে নিজেও ঠিক ধরতে পারল না। কানে বারবার বাজতে লাগলো চট্টগ্রাম ফিরতে হবে কথাটা। কোন ভিত্তিতে তার চট্টগ্রামে যাওয়ার কথা বলছে এই লোকটা? বিস্ময়ভাবে হতবিহ্বলের মতো তাকিয়ে থাকা দেখে কপালে সরু ভাঁজ দেখা গেল ইহামের। মেয়েটার প্রশ্নাত্মক চাহনি ঠাওর করে নিজে থেকেই শুধালো, আমার সাথে চট্টগ্রামে যাবে? এতে খুশি হওনি মায়েরা? মানে? চট্টগ্রামে যাব মানে বলতে চাইছেন কি? এটাই বলছি, কাল তোমাকে নিয়ে চট্টগ্রামে ফিরবো, প্রস্তুতি নিয়ে রেখো। মায়েরা অস্থির হলো। কাল একটা রাত মা বাবাকে ছেড়ে এখানে থেকেছে, তাতেই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগলো। আর এই লোক বলছে চট্টগ্রামে যাবার কথা। সে তো এখনো সেসবের প্রস্তুতি নেয়নি। আর তাকে শ্বশুরবাড়ি একেবারে আসার বিষয়টাও তো আরো পরে হবার কথা। তাহলে এখন অন্য জায়গায় যাবার কথা কেন আসছে? বাবা মাকে ছাড়া কি করে থাকবে? বাবা মাকে ছাড়া একমাত্র ফুপির বাসায় গিয়ে থাকে সে। কিন্তু ফুপির বাসা আর এটা তো এক কথা নয়। ভয়ে চিন্তায় অস্থির হলো মায়েরা। ঢোক গিলে বলল, কাবিনের সময় কথা ছিল 2 বছর পর তুলে আনবে আমাকে। তাহলে এখন আপনার সাথে যাবার কথা কেন বলছেন? আমি এক্ষুনি প্রস্তুত না, আমাকে একটু সময় দিন। মায়রার কাছ থেকে এমন কথা হয়তো আশা করেনি ইহাম। সে ভেবেছিল মায়রা খুশি হবে। বিয়ের পরই বাবা মার কারণে এক প্রকার বাধ্য হয়ে কোয়ার্টারের আবেদন জমা দিয়েছিল সে। এতদিন কোনো প্রকার গুরুত্ব না দিলেও লাস্ট মাসে বেশ গুরুত্ব দিয়েছে এই বিষয়টায়। মায়রাকে নিয়ে তার ভেতরের নিজস্ব অস্থিরতা কাটাতে ঠিক করেছিল নিজের সাথে রাখার। তার বেশ জানা আছে একজন স্পেশাল ফোর্সের ক্যাপ্টেনের কাছে অল্প দিনে বৈবাহিক কোয়ার্টার পাওয়া খুব কঠিন নয়। প্রথমে কর্নেল শিহাবুদ্দিনকে না জানিয়ে আবেদনটা করেছিল। এজন্য অবশ্য তাকে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার ব্যবস্থা থাকলেও সেটা হয়নি। কর্নেল তাকে ভীষণ স্নেহের চোখে দেখেন। ওনার সাথে সম্পর্কটা ভালো সূত্রে থাকায় বরং বিষয়টা চটে না গিয়ে আশ্বাস দিয়েছেন আবেদনটা মঞ্জুর করে নিয়ে। গত 2 দিনে তার মন বারবার বলছিল এই মেয়েটাকে সাথে নিয়ে যাবার কথা। কেন যেন মনে হচ্ছিল মনের প্রশান্তির জন্য হলেও মায়রাকে নিয়ে যেতে হবে। গত মাস ধরে মনে হচ্ছে মেয়েটার দূরত্ব তাকে পীড়া দেয়। জীবন সম্পর্কটা স্বাভাবিক করতে একসাথে থাকা তার বেশ ভালো উপায় বলে মনে হয়েছে। এতে যদি সবটা স্বাভাবিক ধারা পাতে আসে। আর আজ সকাল সকালই কর্নেল ফোন পেয়ে ভীষণ খুশি হয়েছে সে। ভেবেছিল মায়েরাও খুশি হবে। কিন্তু এই মেয়ে তো উল্টো সুর গাইছে, যেতে চায় না নাকি? তার মুখের উপরে কি মেয়েটা না করবে নাকি? করেই দেখুক না, এক চড়ে সবকটা দাঁত ফেলে দিবে সে। কোন সাহসে তার মুখের উপরে কথা বলবে? না করতে যাবে কেন এই মেয়ে? আমার দিকে তাকাও মায়েরা, তাকাও এইদিকে। তুমি যেতে চাইছো না এমন কিছু কি? ধীর বেগে মায়েরা তাকালো ওই তীক্ষ্ণ দৃষ্টির সম্মুখে। তাকিয়ে থেকেই কিছু একটা ভাবলো, শঙ্কিত কণ্ঠে জবাব দিল, আমি এখন যেতে চাইছি না। ইহামের মেজাজটা খারাপ হলো। দাঁতে দাঁত পিষলেও নিজেকে স্থির করলো সে। তপ্ত শ্বাস ছেড়ে জানতে চাইল, যেতে না চাওয়ার কারণ? কিছুদিন পর আমার ফাইনাল এক্সাম, এই মুহূর্তে আমি কি করে যাব? এটা কোনো বিষয় না মায়েরা, ওখানে গিয়ে তুমি পড়াশোনা করবে। বিয়ের পর মেয়েদের স্বামীর সাথেই থাকতে হয়, এটা জানো না? আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো? আচ্ছা, কথা হয়েছিল না 2 বছর পর আমাকে তুলে আনবেন, তাহলে এখন এরকম কেন বলছেন? আমার ইচ্ছে হয়েছে আমি আমার বউকে সাথে করে নিয়ে যাব, তাই 2 বছরের কথার নিয়ম ভাঙলাম। হয়েছে? প্রস্তুত নাও। আর কিন্তু মায়ের সময় নেই। ইহাম ফোনে কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেলে মায়েরা ফুঁসে উঠল। জেদ নিয়ে কড়া গলায় বলল, আমি যাব না। রাগান্বিতভাবেই তাকালো ইহাম। এমনটাই আশা করেছিল বোধহয় সে। ক্ষোভ মেশানো গলায় দাঁত পিষ্ট করে বলল, তুমি যাবে আর কালই যাব আমরা। মায়রার ভেতরে তরঙ্গের খেলা খেলেও মানুষটাকে পছন্দ করে সে, খুব করে চায়, স্বামী হিসাবে মেনেও নিয়েছে সে। তাই তো এই খারাপ ব্যবহারের পরেও আদরে আহ্লাদগুলি মনে করে গলে বসে। সে তো চাইছে না সম্পর্কটা খারাপ হোক,
বরং নিজের দিক থেকে ঠিক চেষ্টা করছে সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো ঠিক করতে। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে কিংবা স্বাভাবিক ধারায় আনতে কাউকে না কাউকে চেষ্টা করতে হয়, কিন্তু দিন কাউকে না কাউকে কিছুদিন কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হয়। এই মানুষটা তো তার বয়সের অনেক বড়, একটু রকচটা রাগীও, তাকে সমহিয়া করে কিংবা নিজের অনুভূতির কথা চিন্তা করে সম্পর্কটা স্বাভাবিক ধারায় আনার চেষ্টাও নিজেই করতে চাইছে। আর যাই হোক, তার প্রতি এই মানুষটার কিছু একটা আছে, তার টের পেয়েছে সে, তার সত্তা জানানো দেয় তা। লোকটা হয়তো মুখে মুখে বলে বেড়ায় না কিংবা বুঝেই উঠতে পারে না নিজের অনুভূতিটা, না স্বেচ্ছায় স্বীকার করে না তা জানা নেই। তবে বিপরীত লিঙ্গের একটা আলাদা মানুষ হয়ে ওই লোকটার চোখের চাহনি কিংবা নরম গলায় বলা কথা, আলতো স্পর্শ তাকে বলে বেড়ায় কিছু। রাগারাগির পর্যায়টা তার কাছে কেমন যেন কর্পূরের মতো ঠেকছে। এই রকচটা আচরণে রাগে কষ্ট পেলেও পর মুহূর্তে কোমলতা তাকে সব কর্পূরের মতোই সব ভুলিয়ে দিতে সক্ষম হয়। একটু সময় দিলে আস্তে ধীরে সম্পর্কটা সহজতভাবে আসবে বলে তার বিস্তার আশা। সেই অভাবনীয় লোভটুকু তাকে কেবলমাত্র লোকটার কোমলতায় ডুবিয়ে রাখছে। কিন্তু এই লোক তো একদম গাদ্দারি করা শুরু করে দিয়েছে। হঠাৎ এমন জেদ করছে কেন এই মানুষটা? চাইছেটা কি? তার সুবিধা অসুবিধা চিন্তা করতে চাইছে না বা কেন? আপনি কি পাগল হয়েছেন? জেদ করছেন কেন? আমার ফর্ম ফিল আপ এখনো বাকি, এখানে প্রাইভেট আছে, কি করে যাব আমি? ফর্ম ফিল আপের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ও যেন তার গায়ে লাগছে না। নিজেকে স্থির রেখে গম্ভীর কণ্ঠে বলল, ওসব আমি সামলে নেব, ওখানে গিয়ে বাসায় তোমার জন্য প্রাইভেট ঠিক করে দিব, চিন্তা করো না। এবার মায়েরারও যেন একটু রাগ হলো। লোকটা বুঝতেই চাইছে না যেন তার কথার মানেটা। এই অল্প সময়ের জন্য নতুন একটা পরিবেশে যাওয়ার মানে? সুবিধা অসুবিধার কথা কি মানুষটা ভাবছে না? খানিক বিরক্ত হয়েই বলল, আপনি কিন্তু এবার আমায় জোর করছেন। তোমার স্বামী হিসাবে আমি তোমার উপরে জোর করতেই পারি মায়েরা, হ্যাভ মাই রাইট। এই পর্যায়ে মায়েরা সত্যি বাকহারা হলো। হৃদয়ে সূক্ষ্ম একটা ব্যথা অনুভবের মাধ্যমে ঠোঁটে তাচ্ছিল্যের একটু হাসি চলে এলো তার। কেমন যেন গাঢ় কণ্ঠে বলল, আপনায় একদিন বলেছিলাম ইহাম, জোর করে কাপুরুষেরা। শব্দটা যেন দাঁতে দাঁত কেটে আনে ক্রোধে। ইহাম আপ্রাণ লাগাম টানার চেষ্টা করে বলে, মুখ সামলে কথা বলো মায়েরা, আমি তোমার হাজবেন্ড হই, ভুলে যেও না। মায়েরা কেমন যেন গা হাত পা ছাড়া দিয়েই দাঁড়িয়ে রইল। সে সত্যি এই মানুষটাকে সঠিক বুঝতে পারছে না। এই মানুষটার অভিব্যক্তি কি, অথবা তার অনুভূতির অতল গহ্বর কোথায়? তাকে নিয়ে সে নিজের মনের ভেতর সে কি অনুভূতিটুকু লালন করে, আদৌ কি সঠিক? কি জানি। মায়েরা নিস্তেজ ভাবে শীর্ণ আওয়াজ তুলল গলায়, আপনায় কে বলেছে স্বামী কাপুরুষ হতে পারে না? আগ্নেয়গিরি লাভার মতো ক্রোধে টকবক করে উঠল ইহাম। চোখে মুখের ভাব আগুন হয়ে উঠল। দাঁত পিষে 2 কদম এগিয়ে পৌঁছালো একদম মায়রার সন্নিকটে। বাহু চেপে নিজের দিকে ঘুরিয়ে চাপা বিদ্বেষ স্বরেই শুধালো, কি বলতে চাইছো মায়রা? তোমার এইসব বেয়াদবি কিন্তু মেনে নিব না আমি। আমার সামান্য কথা যদি আপনি সহ্য করতে না পারেন, তবে আমি কি করে আপনার সব ধরনের ব্যবহার সহ্য করি বলুন তো? মায়রার করুণ কণ্ঠটা কেমন যেন একেবারে বুকে গিয়ে লাগলো। চেপে ধরা হাতটা আপনা আপনি আলগা হয়ে গেল। গভীর করে চেয়ে রইল টলমল করা ওই মায়রার আখি পল্লবের দিকে। মেয়েটার এমন ক্লান্ত বিষাদ চেহারা কি তাকে কষ্ট দিচ্ছে? কই, আগে তো এমন হয়নি। কারোর পানি দেখেও তো এমনটা হয় না, বরং তার হৃদয়টা এমন যে মৃত লাশ নিয়ে খুব কাছের মানুষের গগন ফাটানো আহাজারিও তাকে খানিকটা টলাতে পারে না। তবে কোথাও কেন একটা ব্যথা অনুভব হচ্ছে আজ তার। তাকে মায়েরা ইঙ্গিতে সরাসরি কাপুরুষ বলেছে, তবে সে কোনো রকম রিয়াকশন না দেখিয়ে কেমন নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এখন দ্বিধায় পড়ে গিয়েছি ইহাম, কেঁদে কেটে উঠল মায়েরা কম্পিত কণ্ঠে। থেমে থেমে বলল, আমি আপনাকে নিয়ে দ্বিধায় আছি। আমি কখনো বলেন আমাকে পছন্দ করেন, আবার কখনো আমার সাথে এই রকম কঠিন ব্যবহার, আসলে মানেটা কি আমাকে বলবেন? আপনি আমার উপর জোর খাটাতে চান কেন?
আমার নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারে না? আমাকে সব আপনার ইচ্ছাতে করতে হবে কেন বলুন? আপনার কারণে কি আমি নিজস্ব স্বকীয়তা বিসর্জন দিব? আপনি আমাকে আদতে কি মূল্য দেন বলুন তো? তাহলে অন্তত আমার দিকটাও বিবেচনা করতেন। আমাদের সম্পর্কটার আসলে মানে কি বলবেন? আমি চাইছি আপনার সাথে সবটা ঠিক করে স্বাভাবিক একটা ভালোবাসার সংসার করতে। আর আপনি কি চাইছেন বলুন? আমি আপনার কাঠিন্যতা ছাড় দিচ্ছি বলে কি আপনি আমার উপর জোর করতে পারেন? আমার সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে আমাকে ফোর্স করা আপনার কেমন পছন্দের তালিকায় পড়ে বলুন? ইহাম সম্বিত হয়ে আছে। মায়রার কথাগুলি তাকে নির্বাক করেছে। তীক্ষ্ণ চোখে শুধু অবলোকন করছে মেয়েটাকে। মাথামোটা মেয়েটা কি খুব ভার ভার কথা বলছে তাকে? কপালে সরু সরু ভাঁজ নিয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়রার দিকে। মেয়েটা কি কিছু বোঝাতে পারে না? সব কথা মুখে বলে বলে বোঝাতে হবে কেন? কিছু জিনিস নিজে থেকে বুঝে নেওয়া যায় না? মায়েরা কেন বুঝতে পারছে না? গত 1 মাসে তাকে অস্থির করেছে সে। কেমন দিকভ্রান্ত লাগে, কোনো কিছু বুঝে উঠতে পারে না সে। এখন তো মনে হচ্ছে তার প্রশান্তির জন্য মেয়েটা অবশ্যই চায়। আচ্ছা, প্রশান্তির কি ভালোবাসার কোনো অংশ? কাউকে সামনে দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা কিংবা পেলে প্রশান্তি উপলব্ধি করা কি ভালোবাসার আওতায় পড়ে? এই মাথামোটা গবেট মেয়েটা কেন বুঝতে পারছে না তাকে ছাড়া এখন সে থাকতে পারবে না? অস্থিরতার ভান তার বুকটা বধ করবে। তাকে যন্ত্রণায় পিষ্ট করার চেয়ে গর্দভ মেয়েটা ওখানে গেলে কি এমন হবে? মায়রার কথায় সে কোনো রকম জবাব দেয় না, নীরব নির্বাক থাকে। পরাস্থ তার কাছে মনে হলো এইসব প্রশ্নের উত্তর তার কাছে নেই। কি হলো, জবাব দিচ্ছেন না কেন ক্যাপ্টেন সাহেব? আমার জায়গা আপনার জীবনে কোথায় বলছেন না কেন?